আজকে আমরা মেকানিজম অফ ভেন্টিলেশন এটা নিয়ে আলোচনা করব। তো মেকানিজম অফ ভেন্টিলেশন এটা নিয়ে আলোচনা করার আগে প্রেশার বিষয়ে কিছু কথা বলে নেওয়া দরকার। অর্থাৎ আমাদের লাংয়ের মধ্যে কিছু প্রেশার এর কথা সবসময় আমরা দেখি, সেটা হলো এই যে তিনটা প্রেশার, 1 2 3, ইন্ট্রা অ্যালভিউলার প্রেশার অর্থাৎ এক আমাদের এই অ্যালভিউলাস এর মধ্যকার প্রেশার, ইন্ট্রাপ্লুরাল প্রেশার সেটা হচ্ছে এই যে 2 দিয়ে আমি চিহ্নিত করলাম সেটা, আর এই সবুজ যেটা আছে এটা হচ্ছে আমাদের ভিসারাল প্লোরা, আর বাইরের দিকে যে সবুজটা এটা হলো আমাদের প্যারাইটাল প্লোরা। অর্থাৎ ভিসারাল প্লোরা এবং প্যারাইটাল প্লোরা এর মাঝখানে যে প্লোরাল স্পেসটা আছে এর মধ্যের যে প্রেশার সেটা হলো আমাদের ইন্ট্রাপ্লোরাল প্রেশার। আর এর বাহিরে অর্থাৎ আমাদের এটা যদি চেস্ট ওয়াল হয়, এটা রিবসগুলা, এটা কাট সেকশন, একটা আমাদের এই লাঙের একটা কাট সেকশন, এটা হচ্ছে আমাদের রিবসগুলা, আর 2 রিবসের মাঝখানে হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল মাসেলগুলা, লাল যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল মাসেলগুলা। অর্থাৎ আমাদের বডির বাহিরে 3 অ্যাটমসফিয়ারে যে প্রেশারটা সেটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার। এই 3 প্রকারের প্রেশার, তিনটা কী কী বললাম, একটা হচ্ছে ইন্ট্রা অ্যালভিউলার প্রেশার অর্থাৎ অ্যালভিউলাসের মধ্যকার প্রেশার, ইন্ট্রাপ্লোরাল প্রেশার এবং থার্ড হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার। আরেকটা প্রেশার আছে সেটা হলো ট্রান্সমুরাল প্রেশার। ট্রান্সমুরাল প্রেশার কথাটা দ্বারা কী বোঝায়? নর্মালি ট্রান্সমুরাল প্রেশার এটার মানে হচ্ছে প্রেশার এক্সার্টেড অ্যাক্রস দি ওয়াল। অর্থাৎ একটা ওয়ালের, যে কোনো একটা ওয়াল যদি আমরা চিন্তা করি, সেই ওয়ালের 2 পাশে যে প্রেশার, অর্থাৎ একটা ওয়ালের 2 পাশের যে প্রেশার ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের ট্রান্সমুরাল প্রেশার। ট্রান্সমুরাল প্রেশার কী রকম হতে পারে? একটা হচ্ছে ট্রান্স পালমোনারি প্রেশার হতে পারে, ট্রান্স থোরাসিক হতে পারে এবং ট্রান্স রেসপিরেটরি প্রেশার হতে পারে। ট্রান্স পালমোনারি প্রেশার, আরেকটা কথা বলা দরকার যে এই যে ট্রান্সমুরাল প্রেশার ডিফারেন্স অ্যাক্রস এ ওয়াল, অর্থাৎ একটা ওয়ালের 2 পাশের প্রেশার ডিফারেন্স, কোনটা থেকে আমরা কোনটাকে ডিফারেন্স করব? যদি আমার একটা ওয়াল, আমি সাপোজ ধরে নিলাম যে আমাদের এটা হচ্ছে চেস্ট ওয়ালটা, চেস্ট ওয়ালের বাহির থেকে ভিতর আমি মাইনাস করব। এখন বাইরে যদি 3 হয়, ভিতর যদি 2 হয়, তাহলে 3 - 2 নাকি 2 থেকে 3 মাইনাস হবে? আসলে এই নিয়মটা হচ্ছে যে প্রেশার ইন ভিতরের প্রেশার মাইনাস প্রেশার আউট বাইরের প্রেশার, অর্থাৎ ভিতরের প্রেশার থেকে বাইরের প্রেশার, একটা ওয়ালের ভিতরের প্রেশার থেকে বাইরের প্রেশার, এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে যে প্রেশারটা আমরা পাবো সেটা হচ্ছে ট্রান্সমুরাল প্রেশার। এখন এই ট্রান্সমুরাল প্রেশারের মধ্যে 3টা ক্যাটাগরি আমরা বলেছি। একটা হচ্ছে ট্রান্স পালমোনারি প্রেশার। ট্রান্স পালমোনারি প্রেশার এটা কার মধ্যকার ডিফারেন্স? এটা হচ্ছে 1 - 2, তার মানে হচ্ছে ইন্ট্রা অ্যালভিউলার প্রেশার আর হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেশার, অর্থাৎ অ্যালভিউলাসের মধ্যকার প্রেশার এবং প্লুরার মধ্যে যে প্রেশার আছে, এই ইন্ট্রাপ্লুরাল স্পেসের মধ্যে যে প্রেশার আছে, এই দুইটার মধ্যকার ডিফারেন্স সেটা হচ্ছে ট্রান্স পালমোনারি প্রেশার। আবার ট্রান্স থোরাসিক প্রেশার মানে কি? 2 - 3, অর্থাৎ ইন্ট্রাপ্লুরাল প্রেশার মাইনাস অ্যাটমসফিয়ারিক প্রেশার, ইন্ট্রাপ্লুরাল অ্যাটমসফিয়ারিক 2 - 3, এই 2 - 3। আরেকটা হচ্ছে ট্রান্স রেসপিরেটরি প্রেশার। ট্রান্স রেসপিরেটরি প্রেশার মানে কি? মানে হচ্ছে টোটাল রেসপিরেটরি সিস্টেমের, অর্থাৎ আমাদের অ্যাটমসফিয়ার থেকে একদম অ্যালভিওলাস 1 - 3। এটা হচ্ছে আমাদের ট্রান্স রেসপিরেটরি প্রেশার। এই 3টা আমাদের ট্রান্সমুরাল প্রেশার আছে। এখন এই প্রেশার, এখানে যে প্রেশারগুলো বলতেছি তাদের তো একটা মান আছে, তাই না? তা মানগুলো কীরকম? যে আমরা অ্যাটমসফিয়ার যেটা আছে, আমাদের বাইরে তো অ্যাটমসফিয়ার, তা এই অ্যাটমসফিয়ারে সবসময় যে প্রেশারটা থাকে এটা তো আমরা জানি 1 অ্যাটমসফিয়ার বা 760 বা 760 মিলিমিটার মার্কারি প্রেশার। 760 মিলিমিটার মার্কারি, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার চাপ হলো 0 সেন্টিমিটার H2, 0 সেন্টিমিটার H2 এর সমান। তাহলে আমরা যদি দেখি যে ট্রান্স পালমোনারি প্রেশার
এর মানগুলা কত? ট্রান্সপালমোনারি প্রেশার মানে 1-2, অর্থাৎ অ্যালভিওলাসের মধ্যকার প্রেশার মাইনাস প্লোরাল স্পেসের মধ্যকার প্রেশার। দেখা যায় আমাদের এই যে প্লোরাল স্পেসটা আছে, ইন্ট্রাপ্লোরাল স্পেস, এখানে যে প্রেশারটা এটা অলওয়েজ নেগেটিভ থাকে। এই নেগেটিভের ব্যাখ্যাটাও আমি একটু পরে আসবো। এখন আমরা জাস্ট বলে নিই, সেটা হচ্ছে যে ইন্ট্রাপ্লোরাল প্রেশারটা মোটামুটি -4 বা -5 মিলিমিটার মার্কারি থাকে। তাহলে 1 হচ্ছে আমাদের অ্যালভিওলাস, -2 হচ্ছে -4, আর 1 অ্যালভিওলাসের মধ্যে সবসময় প্রেশার থাকে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা 760 মিলিমিটার মার্কারি বা 0 সেন্টিমিটার H2। এখন যদি আমরা 0 সেন্টিমিটার H2 থেকে আমরা মাইনাস করি 1 থেকে 2, তাহলে 1 হচ্ছে আমাদের অ্যালভিওলাস বা 0 সেন্টিমিটার H2, মাইনাস হচ্ছে 2 মানে হচ্ছে প্লোরাল স্পেস এবং যার প্রেশার হচ্ছে -4। ইন্টারপ্লোরাল প্রেশারটা সবসময় নেগেটিভ, -4 এর আশেপাশে থাকে। আমি ধরে নিলাম -4, তাহলে প্রেশারটা কত আসলো? +4 বা পজিটিভ একটা প্রেশার। সেমভাবে আমরা ট্রান্সথোরাসিক প্রেশার 2-3 নিতে পারি। 2 হচ্ছে -4, 3 অ্যাটমসফিয়ার মানে 1 অ্যাটমসফিয়ার চাপ, বা আমরা ধরতে পারি 0 সেন্টিমিটার H2। তাহলে 2-3 যদি হয়, 2 হচ্ছে প্লোরাল প্রেশার, এটা যার মান হচ্ছে -4, এবং 3 হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার, যেটা হচ্ছে 0 সেন্টিমিটার H2। তাহলে যদি আমরা এই দুইটাকে মাইনাস করি, তাহলে দেখা যায় -4 প্রেশারের মান, যেটা একটা নেগেটিভ প্রেশার। আবার ট্রান্সরেসপিরেটরি, তার মানে হচ্ছে অ্যালভিওলাসের মধ্যকার প্রেশার এবং হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যকার প্রেশার 1-3। কত? 0-0, কারণ ভিতরেও 1 অ্যাটমসফিয়ার চাপ, বাইরেও নর্মালি 1 অ্যাটমসফিয়ার চাপ, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 0 সেন্টিমিটার H2। তাহলে এখানকার 0-0 মানটা হচ্ছে 0। এখন এই যে মানগুলো আসলো, একটা মান আসলো আমাদের পজিটিভ, যেটা ট্রান্সপালমোনারি প্রেশার, আরেকটা হচ্ছে ট্রান্সথোরাসিক প্রেশার, যেটা মাইনাস মান আসছে, আরেকটা হচ্ছে 0। এই যে পজিটিভ এবং নেগেটিভ যে মানগুলো আসছে, তাদেরও কিন্তু একটা তাৎপর্য আছে। তাৎপর্যগুলো কি? যদি আমাদের ট্রান্সমুরাল প্রেশারটা পজিটিভ হয়, তাহলে এটাকে বলা হয় ইনফ্ল্যাটিং প্রেশার। যদি আমরা পালমোনারি প্রেশার যেটা আছে, সেটাকে যদি আমরা দেখি যে পজিটিভ মান আসছে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ইনফ্ল্যাটিং একটা প্রেশার। তার মানে এখানে বাতাস ঢুকবে। যদি মাইনাস করে আমরা মান দেখি কোনো কারণে পজিটিভ চলে আসছে, তার মানে আমরা এটা বুঝে নেব যে এখানে বাইরে থেকে বাতাস ভিতরে এন্ট্রি করবে। কোনো কারণে যদি মানটা মাইনাস হয়, তাহলে বুঝতে হবে এটা ডিফ্ল্যাটিং প্রেশার, তার মানে ভিতর থেকে বাতাস বাইরে বের হয়ে যাবে। আর 0 মানে হচ্ছে বাতাসের কোনো তারতম্য হবে না। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রেশার নিয়ে, আমাদের এই ভেন্টিলেশনের মধ্যে থাকা কিছু প্রেশার নিয়ে মোটামুটি আলোচনা। এখন আমরা আসি যে ভেন্টিলেশনটা কি। ভেন্টিলেশন তো আমরা জানি যে বাতাস ভিতরে আসা, যতটুকু আমরা বিভিন্ন রকম ভেন্টিলেশন আছে, অ্যালভিওলার ভেন্টিলেশন, তারপরে হচ্ছে মিনিট ভেন্টিলেশন বা পালমোনারি ভেন্টিলেশন, অর্থাৎ মোট কথা হচ্ছে বাতাসটাকে ভিতরে এন্ট্রি করানো ভেন্টিলেশন। এখন এই যে বাতাসটা বাহির থেকে ভিতরে এন্ট্রি করবে, করার জন্য আমাদের কি কি প্রসেস ফলো করতে হবে সেটা আমি এখন বলবো। বাতাস এন্ট্রি করা তার মানে কি? ইন্সপাইরেশন। তাহলে ইন্সপাইরেশন যদি হয়, তারও তো একটা মোটামুটি মেকানিজম আছে ইন্সপাইরেশন করার। আমাদের ব্রেন এর মধ্যে এটা হচ্ছে আমাদের পন্স মেডুলা। এখন এই মেডুলার মধ্যে আমি বলতে চাচ্ছি যে কিভাবে আমাদের ইন্সপাইরেশনটা শুরু হচ্ছে, যার কারণে আমরা বাতাসটাকে ভিতরে নিচ্ছি। কি কারণ যার কারণে আমরা বাতাস নিচ্ছি, সেটা সব কিছুই তো আমাদের ব্রেন থেকে নির্ধারিত, তাই না? তাহলে আমাদের ব্রেনে যে মেডুলা আছে, এই মেডুলার মধ্যে আমাদের এটা মেডুলার ভেন্ট্রাল পার্ট বা সামনের পার্ট, এটা পশ্চাৎ পার্ট। তাহলে ভেন্ট্রাল পার্টের মধ্যে মেডুলার এখানে একটা রিসেপ্টর থাকে, যেটাকে বলা হয় কেমো রিসেপ্টর, মানে কেমিক্যাল এর রিসেপ্টর। অর্থাৎ আমাদের ব্লাডের মধ্যে যে সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স আছে, তাদের তারতম্য যদি কোনো কারণে হয়ে যায়, তাহলে এই রিসেপ্টরটা সেটাকে ধরে ফেলে। তাহলে ব্লাডের মধ্যে এমন কি আছে কেমিক্যাল এলিমেন্ট যেটা তারতম্য সে ধরতে পারে? সেটা হতে পারে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ।
আমরা তো এখানে ভেন্টিলেশন নিয়ে আলোচনা করতেছি, এই জন্য আমি মোটামুটি এখানে কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে একটু বলতেছি, আরও অন্যান্য এলিমেন্ট আছে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ যখনই আমাদের বেড়ে যাবে তখন তো আমরা সেটাকে বের করে দিব, বের করে দিয়ে আমরা অক্সিজেনটাকে নিয়ে আসব। যখনই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা ব্লাডের মধ্যে বেড়ে যায় তখন এই যে মেডুলার মধ্যে থাকা রিসেপ্টর যে কোনো কিছুকে রিসিভ করে সে বুঝে ফেলে যে ব্লাডের মধ্যে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে গেছে, তাকে বের করে দিয়ে অক্সিজেনটাকে নিয়ে আসতে হবে। তাহলে এই যে সেন্ট্রাল কেমো রিসেপ্টরটা আছে সে বুঝে ফেলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা ব্লাডের মধ্যে খেয়ে গেছে, বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পর সে একটা সিগন্যাল পাঠায় আমাদের মেডুলার পশ্চাতে থাকা একটা সেন্টারকে, যেটাকে বলে ডরসাল রেসপিরেটরি গ্রুপ। এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ এটা হচ্ছে আমাদের ইন্সপাইরেশন করার জন্য একমাত্র সেন্টার, মেইন সেন্টার। তাহলে সে যখন বুঝে ফেললো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমাদের ব্লাডের মধ্যে বেড়ে গেছে, সেটাকে এই সিগন্যালটাকে সে পাঠিয়ে দিল কার কাছে? ইন্সপাইরেটরি সেন্টার এর কাছে। ইন্সপাইরেটরি সেন্টার সে অটোমেটিক্যালি একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করলো। আমরা প্রথম দিকের অংশগুলোতে অ্যাকশন পটেনশিয়াল নিয়ে পড়ে আসছি। অ্যাকশন পটেনশিয়াল তো আমরা জানি যে র্যাপিড অল্টারনেশন অফ দি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ইজ কল্ড অ্যাকশন পটেনশিয়াল। তাহলে অ্যাকশন পটেনশিয়াল যখন এখানে তৈরি হয়, এই অ্যাকশন পটেনশিয়ালের সিগন্যালটা সেটা নার্ভের মাধ্যমে নিচের দিকে চলে আসে। চলে এসে প্রথমে সে সার্ভাইকাল রিজিয়নে থাকা সার্ভাইকাল 3, 4, 5 এইখানে নার্ভ রোডগুলোকে সে নার্ভের যে রোডগুলো আছে সেগুলোকে উদ্দীপ্ত করে এখান থেকে একটা সিগন্যাল বের হয়ে আসে 3, 4, 5 রিজিয়ন থেকে। সার্ভাইকাল 3, 4, 5 সেগমেন্ট থেকে একটা উদ্দীপনা চলে আসে। উদ্দীপনাটা আসলো মূলত কোথা থেকে? ইন্সপাইরেটরি সেন্টারের অ্যাকশন পটেনশিয়াল থেকে। যখন সার্ভাইকাল 3, 4, 5 একটা উদ্দীপনা পেল ইন্সপাইরেটরি সেন্টার থেকে, সেই উদ্দীপনাটা তারা ক্যারি করে নিয়ে আসে একটা নার্ভের মাধ্যমে। 3, 4, 5 তারা তিনজন মিলে একটা নার্ভ তৈরি করে, যে নার্ভটা এসে আমাদের এটা হচ্ছে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামটাকে সে কন্ট্রাক্ট করায়। তাহলে যে নার্ভটা এখানে চলে আসলো সেটাকে আমরা বলি কি নার্ভ? এটাকে বলি আমরা ফ্রেনিক নার্ভ। যে ফ্রেনিক নার্ভটা এসে ডায়াফ্রামটাকে কন্ট্রাক্ট করালো। ডায়াফ্রাম যদি কন্ট্রাক্ট করে তাহলে এটা কোন দিকে চলে আসে? নিচের দিকে চলে আসে। হলো। আবার এখানে যে অ্যাকশন পটেনশিয়াল সেটা আরও নিচের দিকে এসে আমাদের থোরাসিক রিজিয়নে যে নার্ভ রোডগুলো আছে, থোরাসিক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকমভাবে সেখান থেকেও কিছু নার্ভ বের হয়ে এসে আমাদের যে ইন্টারকোস্টাল মাসেলগুলো আছে, এই যে ইন্টারকোস্টাল মাসেলগুলো তাদেরকে কন্ট্রাকশন করায়। মেনলি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলগুলোকে কন্ট্রাকশন করায়। যদি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করে তখন কি হয়? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল সম্পর্কে আমরা ওই ফার্স্ট কার্ডে যেটা ছিল থোরাক্স অংশে সেটাতেও কিন্তু বলা আছে যে আমাদের ইন্টারকোস্টাল মাসেলের মধ্যে যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল আছে তার বিষয়টা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল সে এটা যদি আমাদের একটা রিবস হয় এবং এটা যদি আরেকটা রিবস হয়, এটা যদি উপরের রিবস হয়, এটা যদি নিচের রিবস হয়, তাহলে দেখা যায় যে এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল আপার রিবের, এটা হচ্ছে আপার রিবের লোয়ার পার্ট থেকে অরিজিন হয়ে লোয়ার রিবের আপার পোর্শনে ইনসারশন হয়। কি বললাম? যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল এগুলা আপার রিবের লোয়ার বর্ডার থেকে অরিজিন হয়ে ইনসারশন হয় লোয়ার রিবের আপার পোর্শনে। আবার এদের মাসেলের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের একটা বিষয় হচ্ছে যে সবসময় ইনসারশন থেকে অরিজিন এর দিকে মুভমেন্ট হয়। তাহলে যেহেতু মাসলের মুভমেন্টটা যেহেতু মাসলের মুভমেন্টটা আমাদের কীভাবে হচ্ছে? ইনসারশন থেকে অরিজিনের দিকে। যদি ইনসারশন থেকে অরিজিনের দিকে মাসেলের মুভমেন্ট হয়ে থাকে তাহলে এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল সে যদি তার মুভমেন্ট বা সে যদি কন্ট্রাকশন করে তাহলে নিচের রিব থেকে উপরের রিবের দিকে কন্ট্রাকশন করবে, অর্থাৎ ছোটো হবে। যদি সে নিচের রিব থেকে উপরের দিকে চলে আসে তাহলে সে কী করবে? এটাকে নিচের রিবসটাকে টান দিয়ে উপরের দিকে নিয়ে আসবে এরকম।
কারণ নিচে রিবসে সে ইসারশন ছিল, অরিজিন হচ্ছে আপার রিবের লোয়ার পোর্শনে। মুভমেন্ট যদি হয় তাহলে কী হবে, এভাবে টান দিয়ে সে উপরে উঠে আসবে। তার মানে কি হলো, তার মানে আমাদের রিবসগুলা আলটিমেটলি উপরের দিকে উঠে আসলো। উপরের দিকে উঠে আসার কারণে যে থোরাসিক কেজের যে ট্রান্সভার্স ডায়ামিটারটা আছে, এই ট্রান্সভার্স ডায়ামিটারটা আলটিমেটলি কী হয়ে গেল, বেড়ে গেল। ট্রান্সভার্স ডায়ামিটারটা বাড়লো কেন? কারণ রিবসগুলা এলিভেটেড হলো। রিবসগুলা আগে এভাবে ছিল, এখন সে এলিভেটেড হয়ে গেল। তার মানে আমাদের ট্রান্সভার্স ডায়ামিটারটা কী হয়ে গেল, বেড়ে গেল। আবার ডায়াফ্রামে এখানে কন্ট্রাকশন করছিল, যে কারণে ডায়াফ্রামটা নিচের দিকে নেমে আসছিল। তার মানে কি হলো, ট্রান্সভার্স না, এটা ভার্টিক্যাল ডায়ামিটারটা, আমাদের ডায়াফ্রামটা নিচে আসার কারণে ভার্টিক্যাল ডায়ামিটারটাও কিন্তু বেড়ে গেল। অর্থাৎ ট্রান্সভার্স ডায়ামিটার, ভার্টিক্যাল ডায়ামিটার দুইটাই বেড়ে গেল এই নার্ভের সাপ্লাইয়ের কারণে, ইন্সপাইরেশন হওয়ার জন্য। তাহলে এতক্ষণ যে আমি কথা বললাম তার সারমর্মটা কি? সারমর্মটা হলো আমাদের এই যে রিবসের অংশটা আছে, রিবসের অংশটা কী হয়ে গেল, এলিভেটেড হলো। এই যে এলিভেশন হওয়া, আমাদের রিবসগুলো উপর দিকে উঠলো আবার ডাউন হলো, এই যে মুভমেন্টটা হলো, এই মুভমেন্টটাকে কিন্তু বলা হয় বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। বাকেট হ্যান্ডেল মানে বালতির মধ্যে যে আমাদের ধরার যে অংশটা থাকে, সেটাকে আমরা যদি উপরে নিচে করি তাহলে যে মুভমেন্টটা, সেটা হলো বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। আবার রিবস তো আমাদের কীভাবে থাকে, জাস্ট লাইক এভাবে থাকে। অর্থাৎ অ্যান্টেরিয়র যে পোর্শনটা আছে সেটা একটু ডাউনওয়ার্ড থাকে, পোস্টেরিয়র পোর্শনটা একটু আপওয়ার্ড থাকে। যখন তারা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলগুলো কন্ট্রাক্ট করে তখন রিবসগুলো উপরের দিকে উঠে আসে। রিবসগুলো যখন উপরের দিকে উঠে আসে তখন সামনের যে আমাদের স্টার্নামের সাথে যে অ্যান্টেরিয়র এন্ডটা লাগানো থাকে সেটাও উপরের দিকে উঠে আসে। এই যে অ্যান্টেরিয়র এন্ডটা উপরের দিকে উঠে আসে, স্টার্নাম তো এভাবে থাকে। তাহলে অ্যান্টেরিয়র এন্ডটা যখন উপরের দিকে উঠে আসে তখন আমাদের অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র এন্ড এর মধ্যে যে ডায়ামিটারটা আছে সেটাও কিন্তু বেড়ে যায়, কারণ রিবস এভাবে থাকে। যখন কন্ট্রাকশন করে উপরের দিকে উঠে আসে, এভাবে থাকে, উপরের দিকে উঠে আসে। উপরের দিকে উঠে আসার কারণে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার সেটাও বেড়ে যায়। তার মানে থোরাসিক রিজিয়নের মধ্যে আমাদের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা আলটিমেটলি বেড়ে গেল। এই যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বাড়লো আমাদের স্টার্নামের উপরে ওঠার কারণে, এই যে মুভমেন্টটা সেটাকে আমরা বলি পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। টিউবওয়েলের মধ্যে যেরকম পাম্প দেয়া এরকম, সেটাকে বলে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। তাহলে পাম্প হ্যান্ডেল মুভমেন্টের কারণে আমাদের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়লো। আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাকশন করার কারণে ট্রান্সভার্স ডায়ামিটারটা বাড়লো। আমাদের ডায়াফ্রাম কন্ট্রাকশন করার কারণে ভার্টিক্যাল ডায়ামিটারটাও বেড়ে গেল। এখন টোটাল ভলিউমটা কী হয়ে গেল, বেড়ে গেল। এই যে ভলিউমটা বেড়ে গেল, এই ভলিউমের সাথে কিন্তু একটা ল জড়িত আছে, সেটা হচ্ছে বয়েলের ল। বয়েলসের লটা কি বলছিল সে, যে ভলিউম প্রেসারের ব্যস্তানুপাতিক। আমরা বয়েলসের ল অনুসারে ইন্টারমিডিয়েটে দেখছিলাম P1 V1 P2 V2। তার মানে প্রেসার বাড়লে ভলিউম কমবে, ভলিউম বাড়লে প্রেসার কমবে। এখানে তো ভলিউমটা টোটাল বেড়ে গেছে, তাহলে প্রেসারটা কী হয়ে যাবে, আলটিমেটলি কমে যাবে। অর্থাৎ আমাদের টোটাল থোরাক্সের মধ্যে প্রেসারটা কী হয়ে গেছে, কমে গেছে। সেমভাবে আমাদের যে প্লুরাল স্পেসটা আছে, এটা হচ্ছে আমাদের ভিসারাল প্লুরা, এটা তো লাংটা, ভিসারাল প্লুরা, প্যারাইটাল প্লুরা। এইখানে কি ঘটনাটা ঘটে, আমি তো এর আগে কিন্তু বললাম যে টোটাল এর বাহিরে, এই প্লুরার বাইরের যে অংশটা আছে এটার ভলিউমটা কী হয়ে গেছে, আমাদের এই যে প্যারাইটাল প্লুরা এর বাইরের যে অংশটা আছে এখানকার ভলিউমটা কী হয়ে গেছে, বেড়ে গেছে। একটা জিনিস বললাম, ভলিউম বেড়ে গেছে মানে কি, বাইরের দিকে প্রেসার কি হয়ে গেছে, কমে গেছে। আচ্ছা, এখন আসি আরেকটু ভিতরে, কোথায়, আমাদের ইন্ট্রাপ্লোরাল স্পেস, অর্থাৎ ভিসারাল প্লোরা এবং প্যারাটাল প্লোরা এর মাঝখানের কি ঘটনাটা আছে সেটা একটু জানি। এতক্ষণ আমরা এই প্লোরাল স্পেসের বাহিরের যে ভলিউমটা বাড়লো সেটা দেখলাম, এবং ভলিউম বাড়ার কারণে আমরা দেখলাম কি সেখানে প্রেসারও কমে গেছে। এখন আসি আমরা এই প্লোরাল স্পেসের মাঝখানে কি ঘটনা ঘটতেছে। নর্মালি এই যে ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা, মানে এখানে প্লুরাল স্পেসের যে প্রেশারটা থাকে সেটা নর্মালি থাকে হচ্ছে -5 সেন্টিমিটার H2O, মানে মোটামুটি এটা সবসময় কি থাকে,
নেগেটিভ থাকে। অর্থাৎ ইন্ট্রাপ্লোরাল প্রেশার ইজ অলওয়েজ নেগেটিভ। কারণ এখানে যদি প্রেশার বেশি থাকে তাহলে লাংস তো আর এক্সপান্ড হতে পারবে না, লাংকে তো সবসময় এক্সপান্ড হইতে হবে ইন্সপিরেশনের সময়, এই জন্য এটা অলওয়েজ কিন্তু নেগেটিভই থাকে। এখন যখন আমরা বাতাস নিব তখন এটা কিন্তু আরও নেগেটিভ হয়ে যায়, কারণ লাংটা তখন এক্সপান্ড হইতে হবে। বাইরের দিকে যদি প্রেশার বেশি থাকে তাহলে তো লাং এক্সপান্ড হতে পারবে না, যে কারণে ইন্সপিরেশনের সময় এইখানে ইন্ট্রাপ্লোরাল প্রেশারটা কিন্তু -5 থেকে আরও কমে যায়, -5 সেন্টিমিটার থেকে আরও মাইনাসের দিকে চলে যায়, অর্থাৎ প্রেশারটা কমে যায় লাংটাকে বাতাস দ্বারা পূর্ণ করার জন্য ডিউরিং ইন্সপিরেশন। এখন এই যে ইন্ট্রাপ্লোরাল প্রেশারটা আমি বললাম সবসময় -5 বা মাইনাস থাকে, এর কিছু কারণ বা এর কিছু ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি কি আমি এখানে লিখে রাখছি, যে ইলাস্টিসিটি অফ দ্য লাং, সারফেস টেনশন, এবং আরেকটা হচ্ছে ইলাস্টিসিটি অফ দ্য চেস্ট ওয়াল। ইলাস্টিসিটি অফ দ্য লাং কি, লাং সবসময়, লাং হচ্ছে একটা ইলাস্টিক টিস্যু, অর্থাৎ আমরা রাবারকে যদি টান দিই সেটা আবার সংকুচিত হয়ে যাবে। এই লাংটাও ঠিক সেম, লাংটা অসময় চায় কি নিজ ভিতরের দিকে চলে আসতে, লাংয়ের টিস্যুগুলো অসময় সে কলাপস হয়ে থাকতে চায়। তাহলে কলাপস হয়ে থাকতে চাওয়া অর্থাৎ ইলাস্টিসিটি এর কারণে যখন টিস্যুগুলো ভিতরের দিকে চলে আসে তখন তো বাইরের দিকে যে আমাদের ভিসারাল ফ্লোরাটা যেটা লাংয়ের সার্ফেসের সাথে একদম অ্যাটাচড, সেটাকেও তো সে টান দিয়ে নিয়ে আসবে ইলাস্টিসিটির কারণে। তাহলে যদি ভিসারাল ফ্লোরাটা ভিতরের দিকে চলে আসে তাহলে প্যারাটাল ফ্লোরা এবং ভিসারাল ফ্লোরার মধ্যকার যে গ্যাপটা আছে সেটা কি হয়ে গেল, বেড়ে গেল। তার মানে কি হলো, ইন্ট্রাপ্লোরাল যে ভলিউম সেটা কি হয়ে গেল, বেড়ে গেল। তাহলে ভলিউম যদি বেড়ে যায় তাহলে ইন্ট্রাপ্লোরাল প্রেশারটা কি হয়ে যাবে, কমে যাবে। আবার সারফেস টেনশন, সারফেস টেনশন মানে কি, আমাদের সারফেস টেনশনের জন্য আমি এই ফিগারটাকে দেখাতে চাই। এটা আমাদের লাংয়ের মধ্যে থাকা একটা অ্যালভিউলাস কথা চিন্তা করে, এটা লাং না, এটা হচ্ছে আমাদের লাংয়ের মধ্যে থাকা একটা অ্যালভিউলাস। এই অ্যালভিউলাসের ভিতরের দিকে অসংখ্য কি আছে, অ্যালভিউলার সেল আছে, টাইপ 1 নিউমোসাইট বলে, টাইপ 2 নিউমোসাইট বলে। এবং ভিতরের যে ওয়ালের যে অংশটা সেটা কিন্তু আমাদের ওয়াটারই থাকে, ভেজা ভেজা থাকে, অত সেখানে ওয়াটার থাকে। এটা হচ্ছে আমাদের এই অ্যালভিউলাসের সেই টিস্যুগুলা। এবং এই অ্যালভিউলাসের বাইরের দিকে আমাদের থাকে ভিসারাল ফ্লোরাটা, এটা সেই ভিসারাল ফ্লোরাটাকে আমি বুঝাইছি। এবং এটা হচ্ছে আমাদের সেই অ্যালভিউলাসের মধ্যে থাকা সেলগুলা। এবং এই যে এটা হচ্ছে ছোট 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 ঘর যেগুলা বৃত্ত দেখালাম, সেটা হচ্ছে আমাদের ওয়াটারের উপাদানগুলা বা আচ্ছা এই ছোট ছোট উপাদানগুলা যেগুলা সেটা হচ্ছে আমাদের ওয়াটার। তাহলে এটা হচ্ছে ওয়াটার মলিকুল, এগুলা আমাদের অ্যালভিউলার সেল, ভিসারাল ফ্লোরা এবং উপরে হচ্ছে ওয়াটার। আর ওয়াটার এরা সবসময় কি করে, প্রত্যেকে চতুর্দিক থেকে আকর্ষণ করে রাখে। আন্তঃআণবিক আকর্ষণ আমরা তো পড়েছি, আন্তঃআণবিক আকর্ষণ, সবাই একটা আরেকটার সাথে অ্যাটাচড হয়ে থাকতে চায়। অর্থাৎ ওয়াটার মলিকুলগুলো সবাই প্রত্যেকে কি করতে চায়, অ্যাট্রাকশন করে রাখতে চায়। এখন প্রত্যেকটা মলিকুলই প্রত্যেকে কি করতেছে, অ্যাট্রাকশন করতেছে। কিন্তু সবার বাহিরের দিকে অর্থাৎ এই দিকে যখন অ্যালভিউলাসের ভিতরে ফাঁকা জায়গাটা, এইদিকে তো ওয়াটার আর নাই, সর্বশেষ প্রান্তে, তখন এখানকার যে পানিকণাটা আছে সে 3 দিক থেকেই আকর্ষণ করে উপরের দিকে, কিন্তু সে আর কাউকে অ্যাট্রাকশন করতে পারে না, যে কারণে সে নিচের দিকে সবসময় নিচের দিকের উপাদানগুলো কি করতে চায়, উপরের দিকে নিয়ে আসতে চায়। তার মানে নিচের দিকের ওয়াটার মলিকুলগুলোকে সে ধরে উপরের দিকে নিয়ে আসতে চায়, কারণ উপরের দিকে তো আর কেউ নাই। সে নিচের দিকেই শুধুমাত্র বেশি অ্যাট্রাকশন কাজ করে, বা সে বেশি বল পায় নিচের দিকের মলিকুলগুলোকে সে বেশি টান দিতে পারে। নিচের দিকের মলিকুলগুলোকে যখন সে বেশি টান দেয় তখন এই যে ভিসারাল ফ্লোরা এবং আমাদের অ্যালভিউলার সেলগুলা এরা মোটামুটি কি করে, উপরের দিকে চলে আসে, অর্থাৎ এই দিকটায় তারা চলে আসে। তার মানে অ্যালভিউলাসটা কি হয়ে যায়, একটু সংকুচিত হয়ে যায়। আর অ্যালভিউলাসটা সংকুচিত হয়ে যাওয়া মানে কি, সাথে সাথে ভিসারাল ফ্লোরাটাকেও ওই দিকেই নিয়ে যাওয়া, অর্থাৎ ভিতরের দিকে নিয়ে যাওয়া। তাহলে ভিসারাল ফ্লোরাটা যদি ভিতরের দিকে চলে আসে, আলটিমেটলি এখানকার ভলিউমটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। আচ্ছা, এটা হলো দ্বিতীয় নাম্বারটা। তাহলে এই যে দুইটা অংশ, ইলাস্টিসিটি অফ দ্য লাং এবং সারফেস টেনশন, এরা দুইজন কি করলো, এরা দুইজন আমাদের ইন্ট্রাপ্লোরাল যে স্পেসটা আছে সেটাকে কি করে দিল, বাড়িয়ে দিল। এবং লাস্ট হচ্ছে ইলাস্টিসিটি অফ দ্য চেস্ট ওয়াল। এই যে চেস্ট ওয়াল আছে
এই চেস্ট ওয়ালের একটা ধর্ম হচ্ছে এটা সবসময় বাইরের দিকে চলে যেতে চায়। চেস্ট ওয়ালটা সবসময় কি করতে চায়? বাইরের দিকে চলে আসতে চায়, এটা তার ন্যাচারাল একটা ধর্ম। যদি সে বাইরের দিকে চলে আসে তাহলে তার পাশে আছে কি প্যারাটাল প্লোরা, সে প্যারাটাল প্লোরাটাকে বাইরের দিকে চলে আসতে চায়। তার মানে কি প্যারাটাল প্লোরা ভিসারাল প্লোরা থেকে দূরে সরে গেল। দূরে সরে যাওয়ার কারণে এই যে এখানকার যে আমাদের ইন্ট্রাপ্লোরাল ভলিউমটা এটাও আরও কি হয়ে গেল? বেড়ে গেল। তাহলে আমি এই যে অংশগুলো বলতেছি, এই অংশগুলার একটা সারমর্ম হচ্ছে এরা প্রত্যেকেই ইন্ট্রাপ্লোরাল প্রেশারটাকে কমিয়ে দিচ্ছে। কিভাবে কমাচ্ছে? আমাদের ভলিউমটাকে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা প্রেশারটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে এই ঘটনাগুলো দ্বারা কি ঘটলো? এই ঘটনাগুলো দ্বারা আমাদের আলটিমেটলি থোরাসিক ভলিউমটা কিন্তু বেড়ে গেল। তাহলে ইন্ট্রাপ্লোরাল প্রেশারটা আমি বুঝতে পারলাম, ইন্ট্রাপ্লোরাল প্রেশারটা আমাদের অলওয়েজ নেগেটিভ থাকে এই তিনটা অংশের কারণে বা এই তিনটা ঘটনার প্রেক্ষিতে। এটা গেল আমাদের ইন্ট্রাপ্লোরাল প্রেশার। এর আগে আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে আমাদের এই থোরাসিক ওয়ালের কথা, থোরাসিক ওয়ালটা কীভাবে বাইরের দিকে চলে যাচ্ছে, আমাদের ডায়াফ্রামটা কীভাবে নিচের দিকে চলে আসতেছে, কীভাবে আমাদের ট্রান্সথোরাসিক, আমাদের কীভাবে ভার্টিক্যাল ডায়ামিটার, কীভাবে ট্রান্সভার্স ডায়ামিটার, কীভাবে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে গেছে সেটা বলছিলাম। এখন বললাম ইন্ট্রাপ্লোরাল প্রেশারটার কথা, ইন্ট্রাপ্লোরাল প্রেশারটা কীভাবে মোর নেগেটিভ হচ্ছে। এবং ইন্ট্রাপ্লোরাল প্রেশারটা নেগেটিভ হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে এখানে আমাদের লিম্ফ্যাটিক সাপ্লাই আছে। লিম্ফ্যাটিক সাপ্লাই তো আমরা মোটামুটি জানি যে আমাদের দুইটা সেলের মধ্যে যে ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডটাকে লিম্ফ্যাটিক চ্যানেল এটাকে নিয়ে আমাদের ভেনাস ব্লাডের সাথে অ্যাড করিয়ে সার্কুলেশনে নিয়ে আসে। এটা লিম্ফ্যাটিক সিস্টেমের নর্মাল কাজ। এখানে আমাদের প্লোরাল স্পেসের মধ্যে যে ফ্লুইডটা আছে সেটা সবসময়ই ড্রেন হয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে? এই লিম্ফ্যাটিক চ্যানেলের মাধ্যমে। যে কারণে এখানে কিন্তু ওয়াটার বেশি জমতে পারতেছে না, কারণ ওয়াটার জমলে তো ভলিউমটা কমে যাবে। ইন্ট্রাপ্লোরাল যে ভলিউমটা, যদি এখানে ওয়াটার জমে যায় তাহলে তো ভলিউমটা কমে যাবে। অর্থাৎ লিম্ফ্যাটিক চ্যানেলের মাধ্যমে ওয়াটার চলে যাওয়ার কারণে আমাদের এখানে কিন্তু ইন্ট্রাপ্লোরাল ভলিউমটা আলটিমেটলি কি হচ্ছে? বেড়ে যাচ্ছে, কারণ এখানে ওয়াটার জমতে দেওয়া হচ্ছে না। তাহলে এটা হলো আমাদের ইন্ট্রাপ্লোরাল প্রেশার নিয়ে মোটামুটি ডিসকাশন। এরপরে আসি আমরা আরেকটা বিষয় নিয়ে, সেটা হলো যে আমরা লাংয়ের ভিতরে যেতে চাই। এতক্ষণ প্রথমে আমরা চেস্ট ওয়াল নিয়ে কথা বলছি, আমরা প্লোরা নিয়ে কথা বলছি, এখন আমরা যাব লাংয়ের ভিতরে। আমরা লাংয়ের ভিতরে ইন্সপাইরেশনের সময় কি নিতে চাই? বাতাস নিতে চাই। তাহলে বাতাস যদি নিতে চাই তাহলে অবশ্যই লাংয়ের ভিতরের প্রেশারটাকে আমাদের কি করে দিতে হবে? কমায় দিতে হবে, বাহির থেকে কমায় দিতে হবে। বাহিরের নর্মাল প্রেশার হচ্ছে আমরা জানি 1 অ্যাটমসফিয়ার বা 760 মিলিমিটার মার্কারি বা 0 সেন্টিমিটার H2O। এর থেকে কমাতে হবে ভিতরের প্রেশারটাকে। এখন যেহেতু বাইরের দিকে প্রেশার কম, লাং কিন্তু সহজেই এক্সপান্ড হয়ে যাবে, সে বাইরের দিকে চলে আসবে। বাইরের দিকে চলে আসার কারণে লাংয়ের ভিতরে 760 মিলিমিটার মার্কারি প্রেশার কিন্তু আর থাকে না, কমে যায়। অর্থাৎ বাইরে ছিল 760, ভিতরে কিন্তু 760 আর নেই, কমে গেছে। কমে যাওয়ার কারণে বাতাস তো যে জায়গায় চাপ বেশি সে জায়গা থেকে কম, যেদিকে চাপ আছে সেদিকেই তো যাবে। তাহলে বাইরে চাপ বেশি, লাংয়ের ভিতরে চাপ কম, সে কারণে বাতাসটা আলটিমেটলি কোথায় ঢুকলো? লাংয়ের ভিতরে ঢুকে যাবে। অর্থাৎ আমাদের ইন্সপাইরেশন সম্পন্ন হয়ে যাবে। এটাই ছিল আমাদের মেকানিজম অফ ভেন্টিলেশন, এই সম্পর্কিত কথাবার্তা। আমি টোটাল মেকানিজম অফ ভেন্টিলেশনটাকে যদি দেখাতে চাই একসাথে, তাহলে যদি আমরা টোটাল মেকানিজম অফ ভেন্টিলেশনটাকে দেখাই তাহলে দেখতে পারবো এরকম একটা ফ্লো চার্ট। সেটা হচ্ছে নর্মাল ইন্ট্রাপ্লোরাল প্রেশার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইন্সপাইরেশন থাকে কত? -5 সেন্টিমিটার H2, যেটা আমরা এটা দেখাইছিলাম। ডিউরিং কোয়াইট ইন্সপাইরেশন অর্থাৎ নর্মাল ইন্সপাইরেশন এর সময় কন্ট্রাকশন অফ দ্য ইন্সপাইরেটরি মাসেলস, ইন্সপাইরেটরি মাসেল বলতে হবে যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল এবং ডায়াফ্রাম, এগুলা কি করবে? কন্ট্রাকশন করবে। কন্ট্রাকশন করার কারণে চেস্ট এক্সপানশন হবে, এটা আমি একটু আগে ব্যাখ্যা দিলাম। চেস্ট ওয়াল পুলস দ্য প্যারাটাল প্লোরা অ্যাওয়ে ফ্রম দ্য ভিসারাল প্লোরা। চেস্ট ওয়ালটা প্যারাটাল প্লোরাটাকে টেনে
বাইরের দিকে নিয়ে গেল ভিসেরাল প্লুরা থেকে। তাহলে কি হলো, ইন্ট্রাপ্লুরাল ভলিউমটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। ইন্ট্রাপ্লুরাল ভলিউম যদি বেড়ে যায় তাহলে তার প্রেশার কি হবে, ফল হবে। আমি বয়েলের ল থেকে বলেছিলাম। তাহলে ডিক্রিজ ইন্ট্রাপ্লুরাল প্রেশার টু -5 সেন্টিমিটার H2O। ইন্ট্রাপ্লুরাল প্রেশার যেটা ছিল -5 সেটা এখন কমে গিয়ে হয়ে যাবে কত, -7.5 সেন্টিমিটার H2O। Due to decreased pressure in the pleural space, intra-alveolar pressure decreased to -1 centimeter H2O from 0 centimeter H2O। অর্থাৎ আমাদের এই ইন্ট্রাপ্লুরাল স্পেসের মধ্যে প্রেশার কমে যাওয়ার কারণে আমাদের লাংয়ের ভিতরে যে ইন্ট্রা-অ্যালভিউলার প্রেশার আছে, অর্থাৎ অ্যালভিউলাসের মধ্যে যে প্রেশার আছে সেই প্রেশারটা তো নর্মালি 0 থাকে, 0 সেন্টিমিটার H2O থাকে, সেটাও কমে গিয়ে হয়ে যায় কত, -1। অর্থাৎ বাহির থেকে ভিতরে প্রেশার কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে ডিউ টু ডিক্রিজ প্রেশার ইন দ্য অ্যালভিউলাই ফ্রম দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার, ফ্রেশ এয়ার এন্টার ইনটু দি লাং, অর্থাৎ নর্মাল ভেন্টিলেশন হয়ে গেল, অর্থাৎ এয়ার এন্ট্রি করে ফেললো। এখন এয়ার বের হয়ে যাবে কি হবে, বের হয়ে যাবে এটা একটা প্যাসিভ প্রসেস এর মাধ্যমে, অর্থাৎ এখানে অন্য কোনো মেকানিজমের দরকার নেই, এটা প্যাসিভ প্রসেস। যেগুলো এখানে ঘটছিল সেগুলো রিভার্স করে আগের জায়গায় ফিরে যাবে। ডায়াফ্রামটা উপরে উঠে যাবে, আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল যেগুলো কন্ট্রাক্ট করে রিবসগুলোকে উপরে উঠিয়ে দিছিল সেটা এখন নিচে নেমে যাবে, আমাদের স্টার্নামটা নিচে নেমে যাবে, সামনের থেকে পিছনের দিকে চলে আসবে। তার টোটাল ভলিউমটা কী হয়ে যাবে, টোটাল ভলিউমটা কমে যাবে, প্রেশারটা বেড়ে যাবে। প্রেশারটা বেড়ে যাওয়ার কারণে আমাদের কী হয়ে যাবে, ভলিউমটা কমে যাবে। ভলিউম কমে গেলে কী হবে, চাপ পড়বে, চাপ পড়ার কারণে বাতাস বের হয়ে যাবে, অর্থাৎ নর্মালি আমাদের এক্সপাইরেশন হয়ে গেল, অর্থাৎ ইন্সপাইরেশন এক্সপাইরেশন দুইটা সম্পন্ন হয়ে গেল। তাহলে আমরা টোটাল যদি একটু সামারাইজ করি তাহলে আমরা দেখতে পেলাম কি, যে এখানে কিছু প্রেশার ছিল, যেটার মধ্যে ছিল ইন্ট্রাঅ্যালভিউলার প্রেশার, ইন্ট্রাপ্লুরাল প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশার, এবং কিছু ছিল ট্রান্সমুরাল প্রেশার, যেমন ট্রান্সপালমোনারি প্রেশার, ট্রান্সথোরাসিক প্রেশার এবং ট্রান্সরেসপিরেটরি প্রেশার। দেন আমরা দেখছিলাম কি, যে ইন্সপাইরেশনের শুরুতে আমাদের কেমোরিসেপ্টরটা স্টিমুলেটেড হয়, সেটা ইন্সপাইরেটরি সেন্টারকে স্টিমুলেশন করে এবং সেখান থেকে আমাদের ফ্রেনিক নার্ভের মধ্যে ডায়াফ্রামটা কন্ট্রাকশন করে নিচের দিকে চলে আসে এবং ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলটা কি হয়, কন্ট্রাকশন করে এলিভেটেড হয়। টোটাল থোরাসিক ভলিউমটা কী হয়ে যায়, বেড়ে যায়। আবার প্লুরাল স্পেসের মধ্যে আমাদের নেগেটিভ তো নর্মালি থাকেই এবং আরও নেগেটিভ হয়ে যায়। নেগেটিভ হয়ে যাওয়ার কারণে কী হয়, আরও নেগেটিভ কী হবে সেটা তো একটু আগেই বললাম, যে -5 থেকে -7.5 সেন্টিমিটার H2O হয়ে যায়। তো সেটা কীভাবে হয়ে যায়, সেটা তো যেহেতু বাইরে থেকে প্রেশার কমে যায়, এবং থোরাসিক ভলিউম এটা কমে যাওয়ার কারণে আমাদের ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা মোর নেগেটিভ হয়ে যায়। ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা মোর নেগেটিভ হওয়ার কারণে আমাদের যে অ্যালভিউলার প্রেশারটা আছে সেটাও আরও নেগেটিভের দিকে চলে যায়, যেটা আমরা পড়ছিলাম -1 সেন্টিমিটার H2O এবং বাইরে থেকে 0 সেন্টিমিটার H2O, যে কারণে বাহির থেকে সরাসরি বাতাস আমাদের কোথায় চলে আসে, লাঙে চলে আসে, ইন্সপাইরেশন সম্পন্ন হয়। এবং এক্সপাইরেশন এর জন্য কি হয়, প্যাসিভ প্রসেসে হয়ে যায়। ডায়াফ্রাম উপরে উঠে আসে, আমাদের রিবসগুলো নিচে নেমে যায়, আমাদের স্টার্নাম পিছনের দিকে চলে আসে, যে কারণে টোটাল ভলিউমটা কমে যায়, বাতাসটা বের হয়ে যায়। এটাই ছিল আজকের মেকানিজম অফ ভেন্টিলেশন নিয়ে কথাবার্তা। ধন্যবাদ সবাইকে।